ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা পিএসইউ কোম্পানি, দেখলে দেখাবে দেখুন আজকের দিনে 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মার্কেট নিচে নেমেছে, মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, সব কিছু নিচে নেমেছে, সেখানে এই কোম্পানিটা 3% ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি। পাওয়ার এই স্টকটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে অ্যাকুইজিশন, যেখানে কোম্পানিটা খাবদা, এই খাবদা ট্রান্সমিশন প্রজেক্ট তারা কি করেছে, অ্যাকুইজিশন করেছে কত, 24,000 crore দিয়ে। তো স্যার এটা কিন্তু আজকের লেটেস্ট নিউজ, যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে। এই কোম্পানিটাও রিনিউয়েবল সেক্টরে কাজ করছে, তার পাশাপাশি এই যে প্রজেক্টটা অ্যাকুইজিশন করেছে, তো এখানে কিন্তু কোম্পানির বিজনেসই বাড়তে চলেছে। কারণ কারণ ইলেকট্রিকের ডিমান্ড বা পাওয়ারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, তো ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে গেলে কিন্তু এইসব কোম্পানিগুলোকে কাজ করতেই হবে। তো সেটাই কিন্তু করছে, তাই জন্য কোম্পানি অ্যাকুইজিশন করেছে তার প্রোডাকশন বাড়ানোর জন্য। স্যার এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এই এলআইসিকে দেখলে দেখা যাবে আজকের দিনে 1.63% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো যেখানে আদানি গ্রুপ নিয়ে কথা হয় না, তখনই কিন্তু এলআইসিকে নিয়েও তার পাশাপাশি বলতে পারেন কন্ট্রোভার্সি চলে আসে। কেন? চলুন সেটা দেখি। স্যার আজকে আমরা সবাই প্রায় জানি যে আদানি গ্রুপের স্টকগুলো এতটা কেন পড়েছে। যারা জানেন না তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, আমি ফার্স্ট ভিডিওতে কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং তার জন্যে কিন্তু আজকে মার্কেটের এরকম একটা ফল দেখা গেছে। এটাও একটা অন্যতম কারণ বলতে পারেন। কারণ কারণ এত বড় একটা গ্রুপ, যেই গ্রুপের কিন্তু সব জায়গায় এক্সপোজার রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এলআইসি দেখুন আজকে এই আদানি গ্রুপের এই অবস্থার জন্যে আজকে এলআইসির কত 8,700 crore ভ্যানিশ হয়ে গেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, দ্য কান্ট্রির লার্জেস্ট ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর হচ্ছে এলআইসি, যেখানে যেখানে এলআইসি হচ্ছে আমরা জানি ইন্স্যুরেন্স কোম্পানি, তার সাথে সাথে কোম্পানিটা কী করে, ইনভেস্টমেন্টও করে, যে টাকাটা ইন্স্যুরেন্সের থেকে উঠে আসে সেগুলো দিয়ে তারা ইনভেস্টমেন্ট করে। তো এই এলআইসির প্রচুর স্টক কিন্তু কেনা আছে আদানি গ্রুপের, সেখান থেকেই আজকের দিনে আদানি গ্রুপের প্রতি কটা কোম্পানি প্রায় 15 থেকে 20% পড়েছে। তো এলআইসির কিন্তু বলছে অ্যাপ্রক্সিমেটলি 9,000 crore, যেটা আমরা একটু আগে দেখলাম 8,000 সামথিং, সেটাকে মোটামুটি হয়ে ধরা হচ্ছে 9,000 crore, টোটালটা কিন্তু মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। তার জন্যই কিন্তু এলআইসি আজকের দিনে 1.5%-এর ওপর একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি এটা কন্টিনিউ জারি থাকে তাহলে কিন্তু এলআইসি এখান থেকে আরও পড়তে পারে স্যার। আজকে একটা, সরি এটা হচ্ছে কালকের নিউজ, যেখানে ইউএসএর থেকে পাওয়া যাচ্ছিল, তার পাশাপাশি কেনিয়ার থেকেও কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে আদানি গ্রুপকে নিয়ে, যেটার ইম্প্যাক্টও কিন্তু এই কোম্পানিতে পড়তে পারে। শুধু এই কোম্পানি না, যেসব পিএসইউ ব্যাঙ্কগুলো রয়েছে তার সাথে সাথে এসবিআই, সেখানেও কিন্তু পড়তে পারে। স্যার এসবিআই এবং পিএসইউ ব্যাঙ্কগুলোর কথা কেন বলছি? কারণ এই এসবিআই কিন্তু প্রচুর পরিমাণে কর্জা দিয়ে রেখেছে আদানি গ্রুপকে। তো আদানি গ্রুপের যদি অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু এসবিআইয়েরও অবস্থা খারাপ হবে, তার সাথে সাথে পিএসইউর কোম্পানি, পিএসইউ ব্যাঙ্কগুলোরও কিন্তু অবস্থা খারাপ হবে। যেটা স্যার একটু আগে বলছিলাম যে নিফটি পিএসইউ ব্যাঙ্ক দেখলে দেখা যাবে দেখুন প্রায় 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে এই কোম্পানিগুলোরও কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কেনিয়া ক্যান্সেল করেছে পাওয়ার ট্রান্সমিশন ডিল উইথ কার সাথে, আদানির সাথে। ফলোয়িং কিসের জন্য? ফলোয়িং ইউএস ব্রিভেরি চার্জেসের জন্য। তো স্যার যেটা প্রায় হয়ে গেছিলো বলতে পারেন, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, সেইটাও কিন্তু কেনিয়া ক্যান্সেল করে দিয়েছে, পাওয়ার ট্রান্সমিশনের যে ডিলটা আদানি গ্রুপের সাথে। স্যার এটাও কিন্তু একটা ব্যাপক বড় ঝটকা বলতে পারেন। স্যার বিধান্তা, ডিভিডেন্ডের বাদশা এই কোম্পানিটার মধ্যে কিন্তু আদানি গ্রুপের ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে খুব একটা ব্যাপক গিরাবট দেখা যায়নি। আর্লি মর্নিংয়ে দেখা গেছিলো, সেখান থেকে কিন্তু কোম্পানিটা কামব্যাকও করেছে। তো অবশেষে কোম্পানিটা 0.12% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমি কেন বললাম যে আদানি গ্রুপের ইম্প্যাক্ট এই কোম্পানিটার মধ্যে দেখা যাচ্ছে, তো চলুন সেটা একটু দেখি। যেখানে স্যার বিধান্তা এই কোম্পানিটা কিন্তু প্ল্যান করছিল ফান্ড অ্যাকুইজিশনের জন্য বা ফান্ড রাইজের জন্য, কিসের মাধ্যমে? ডলার বন্ড ইস্যুর মাধ্যমে। তো স্যার সেটা কিন্তু তারা কি করতে চলেছে, ডিলে করতে চলেছে। কেন? কারণ সেন্টিমেন্ট এই আদানি গ্রুপের জন্য কিন্তু এখন একটু নেগেটিভ আছে। কেন?
কারণ আদানি গ্রুপ এত বড় একটা এলিগেশন করা হয়েছে আদানি গ্রুপের বিরুদ্ধে। তো স্যার এখন যদি ডলার বন্ড ইস্যু করে তাহলে এই যে সাবস্ক্রিপশন পুরোটা হবে নাকি সন্দেহ আছে। কারণ 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 এখানে কিন্তু ইউএসের ব্যাপক বড় একটা অবদান থাকে এই ডলার বন্ডের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্যে কিন্তু বিধানতা এই গ্রুপটা কিন্তু এই যে বন্ডের মাধ্যমে তারা ফান্ডরাইজের কথা ভাবছিল সেটাকে ডিলে করতে চলেছে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে বিধানতা এই কোম্পানিটা পোস্টপন করেছে ইটস প্ল্যান ইস্যু ফর অফ ডলার বন্ড অন কনসার্ন কিসের জন্য দ্য ইউএস প্রসিকিউটার্স এলিগেশন এগেনস্ট কার বিরুদ্ধে আদানি গ্রুপ। তো এখন দেখার বিষয় এই নিউজটাকে মার্কেট কীভাবে নেয়। কারণ কারণ এই কোম্পানিটারও কিন্তু প্রচুর পরিমাণে কর্জা রয়েছে, সেই কর্জাকে রিপে করতে গেলে কিন্তু তাকে বন্ড ইস্যু করতে হতো। তো দেখা যাক মার্কেট কীরকমভাবে রিয়্যাক্ট করে। স্যার এনটিপিসি গ্রিন এনার্জি আইপিও 19 তারিখে ওপেন হয়েছে, 20 তারিখে ছুটি ছিল। তো স্যার আজকে 21 তারিখ দ্বিতীয় দিন এবং 22 তারিখ পর্যন্ত ওপেন থাকবে। তো স্যার এই যে আইপিওটা না, এই আইপিও কিন্তু বলতে পারেন ফুল সাবস্ক্রিপশন হয়ে গেছে দ্বিতীয় দিনের মাথায়। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো, দেখুন আইপিও জিএমপি কি দেখাচ্ছে অনলি ফর 1, যেখানে প্রাইস ব্যান্ড সম্ভবত 108 এরকম কিছু একটা রাখা হয়েছিল। তো সেখানে জিএমপি 1 মানে 1%-এরও নিচে কিন্তু জিএমপি শো করছে। তাও কোম্পানিটা কেন সাবস্ক্রিপশন হয়েছে? দেখুন স্যার এই যে নামটা না, এই নামটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। একে তো হচ্ছে এনটিপিসি, তার পাশাপাশি গ্রিন এনার্জি। অর্থাৎ এনটিপিসি একটা এত বড় কোম্পানি, তার সাবসিডারি এনটিপিসি গ্রিন এনার্জি, যেটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, যেখানে গভর্নমেন্ট কাজ করছে এবং যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য কিন্তু গভর্নমেন্ট তৎপর এবং কোম্পানিগুলোও কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার জন্যে কিন্তু এই কোম্পানিটা সাবস্ক্রিপশন হয়ে গেছে। যেখানে এই কোম্পানিটা যদি আপনি গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য বলেন, অর্থাৎ অনেকে আছে না যে আইপিও বাই করে গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য, তাহলে বলবো না যাওয়াটাই বেটার হবে। কিন্তু যারা লং টার্মের কথা চিন্তা ভাবনা করে ভাবছেন যে গ্রিন এনার্জি সেগমেন্টে এই কোম্পানিটাতে বাই করবেন, তারা কিন্তু করতে পারেন বা বিট করতে পারেন আইপিওতে। কারণ এই কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল, মিনিমাম 10 থেকে 15 বছর 20 বছর আপনি আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। হুন্ডাই মোটর, তো হুন্ডাই মোটরকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 0.26% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই হুন্ডাই মোটর বলতে পারেন মার্কেট যেভাবে ক্যাপচার রেখেছে সেইভাবে মার্কেট শেয়ার অনুযায়ী এই কোম্পানিটা নাম্বার 2 কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। নাম্বার 1-এ কে রয়েছে? মারুতি। তো এই হুন্ডাই মোটর এই কোম্পানিটা কিন্তু জাস্ট কিছুদিন আগে আইপিও এসেছিল এবং মার্কেটে লিস্ট হয়েছে, যেখানে কোম্পানিটার হাই দেখলে দেখা যাবে কত 1970, সেখান থেকে কোম্পানিটা কিন্তু নিচেই চলছে 1825। তো স্যার লং টার্মের জন্য যারা চিন্তাভাবনা করেন সেফলি ইনভেস্টমেন্ট, তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে, যেখানে এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং বলতে পারেন একটা ব্র্যান্ড। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে। তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। এই আর্টিকেল দেখলে দেখাবে হুন্ডাই বাই 26% স্টেক হায়দ্রাবাদ বেস পাওয়ার কোম্পানি। তো হায়দ্রাবাদ বেস পাওয়ার কোম্পানির 26% স্টেক কিন্তু তারা বাই করেছে। যেখানে এই কোম্পানিটার লক্ষ্য কী আছে? কোম্পানিটার লক্ষ্য আছে কিন্তু যে পারপাস, দেখুন কী জন্যে তারা বাই করছে। পারপাস হচ্ছে তাদের ইলেকট্রিক ভেহিকেলস টু সোর্স সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার ইটস ফ্যাক্টরি। অর্থাৎ তাদের যে ফ্যাক্টরি আছে সেখানে সোলার এবং উইন্ড পাওয়ারের থেকে পাওয়ার যাতে সাপ্লাই হয়, তার জন্যে কিন্তু তারা 26% স্টেক পারচেস করেছে। কত দিয়ে? 38 কারোর দিয়ে। যেখানে এই ফার্মটার কী আছে, যে সোলার পাওয়ারের যে ক্যাপাসিটি সেটা 75 মেগাওয়াট এবং উইন্ড পাওয়ারের 42.9 মেগাওয়াট। তো স্যার এটা একটা নিঃসন্দেহে ভালো নিউজ এই কোম্পানির জন্য। যেটা ফার্স্টেই বলছিলাম, যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার মুথুট ফাইন্যান্স কোম্পানিটার মেন বিজনেস কি? গোল্ড লোন প্রোভাইড করা। তো গোল্ড লোন প্রোভাইড করা কোম্পানি আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন পজিটিভ ক্লোজ দিয়েছে, যদিও 0.029%, তাও কিন্তু পজিটিভ ছিল, যেখানে মার্কেট অনেকটা নিচে এসছে। কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি উপরে যাওয়ার চেষ্টা করেছে, তো অবশেষে কিন্তু ক্লোজ দিয়েছে পজিটিভ, কিন্তু সামান্য পজিটিভ।
তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে শোনা যাচ্ছে এই কোম্পানি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। যেখানে মুথুট ফাইন্যান্সের কি নিউজ পাওয়া যাচ্ছে যে গোল্ড লোনের যে পোর্টফোলিও সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে। কেন বাড়ছে স্যার? আগেও অনেকবার আলোচনা করেছিলাম যে গোল্ডের দাম বাড়ছে। তো গোল্ডের দাম বাড়ছে মানে আগে 10 গ্রাম সোনার দাম ছিল 50,000 টাকা সাপোজ সে। তো 50,000 টাকা আগে 10 গ্রাম সোনা নিয়ে গেলে আপনি 50,000 টাকা লোন পেতেন। এখন সেই জায়গায় হয়ে গেছে 75,000। তো এখন পাচ্ছেন 75,000। তো একই সোনার এগেনস্টে আপনি পাচ্ছেন 75,000। তো লোন বেশি ডিসবার্সমেন্ট হচ্ছে, যার জন্য কিন্তু লোন গ্রোথ বাড়ছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। তো এই কারণেই নির্মল বাং ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে। যদিও বা তারা টার্গেট একটু কমিয়েছে, আগে 2300 ছিল সেটা 2239 করেছে, কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করছি, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন তারপরে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।